হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6-এর আমরা চ্যাপ্টার 1-এর কোর্সে দেখে 1.3 পেজ নাম্বার 25 আজকে পার্ট নাম্বার ভিডিও 21-এর আমরা দাগেরটা করব, মানে 2-এর আমরা কিছুটা অঙ্ক করেছি, মনে মনে ভেবে নিজে করি। আমরা A B C D পর্যন্ত করে নিয়েছি লাস্ট পার্ট 20 ভিডিওতে, আর 21-এ আমরা থেকে দেখব। কি বলেছে দেখো, যে একই মাপের দুটি গ্লাস একই পরিমাণ শরবত তৈরি করা হলো। তাহলে দুটি গ্লাসে শরবত তৈরি করা হয়েছে। প্রথম গ্লাসে শরবতের পরিমাণ দেখতে পাচ্ছি 1/5 অংশ চিনি আছে, আর দ্বিতীয় গ্লাসে শরবতের মানে 7/2 অংশ চিনি আছে। তো শরবত খাওয়ার আগেই কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি সেটা আমাদের বের করতে হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এই ধরনের অঙ্ক এসে থাকে। তাহলে দুটো গ্লাস ধরে নাও, আমরা যদি একটু আগে নাম্বারিং করব 2-এর ভালো করে, আর দুটো গ্লাস। ওকে, ছবি তো আঁকার প্রয়োজন নেই, কিন্তু আমি তোমাদের ছবিটা জাস্ট এঁকে দিচ্ছি, তোমাদের আঁকার কোনো প্রয়োজন নেই। এটা ধরে নাও একটা প্রথম গ্লাস, এখানে একটা গ্লাস নিলাম ধরে নাও, এটা হচ্ছে আমার দ্বিতীয় গ্লাস। ওকে, এটাকে আমরা দ্বিতীয় গ্লাস নিলাম। তাহলে প্রথম গ্লাসে কি বলেছে, যে প্রথম গ্লাসে দেওয়া আছে 1/5 অংশ হচ্ছে চিনি, আর দ্বিতীয় গ্লাসে আছে 2/7 এই অংশ চিনি। যেহেতু সংখ্যাগুলো ভগ্নাংশ আছে, দেখো এটাও ভগ্নাংশ এটাও ভগ্নাংশ, তাহলে আমরা কি করব, এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে এই যে নিচে যে হরটা আছে এই হরটাকে আমরা সমান করব। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। তা আমরা লিখব যে প্রথম গ্লাসে চিনি আছে, এটা ধরি প্রথম গ্লাস যদি ধরি, তাহলে এটা দ্বিতীয় গ্লাস। ওকে, দ্বিতীয়কে একটু অন্তস্থ লেখা যায়। প্রথম গ্লাসে চিনি আছে 1/5, মানে 5/1 যেটাকে বলো, এত অংশ। আর দ্বিতীয় গ্লাসে এটাও চিনি আছে, সেটা কত, 7/2। ওকে, এবার দেখো যেহেতু আমি এর হরটাকে সমান করতে যাচ্ছি, এর হরটাকে সমান, এটা 5 আছে এটা 7 আছে, তাহলে আমরা কি করব, হরের একটা লসাগু করে নেব। 5 আর 7-এর মধ্যে একটা লসাগু করে নেব। তো যেহেতু লসাগু যাচ্ছে না একসাথে, তাহলে আমি প্রথমে 5 দিয়ে দিই, 5 × 5, 7 থাকলো। এবার 7 দিয়ে দেবো, 1 তো যাচ্ছে না, থাক, 7 × 7। তো আমরা লসাগুর ক্ষেত্রে জানি কি, নিচেরটা যতক্ষণ না 1 আসবে ততক্ষণ আমরা এটা করেই যেতে হবে। তাহলে লসাগু কত পেলাম, 5 × 7। ওকে, এই দুটো গুণ হবে, 5 7 কত, 35। তাহলে আমাকে সংখ্যাটা কত করতে হবে, হরটা 35 করতে হবে। তাহলে এখানে 1/5 আছে, আর এটা আছে 2/7। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি লিখি যে প্রথম শুধু সংখ্যাটা নিচ্ছি। ওকে, যে 1/5, এটার হরটা যেহেতু আমি সমান করতে যাচ্ছি, তো এখানে 5 আছে, উপরে 1 তো ছিলই, তো 5-এর সাথে কত গুণ করলে আমি কততে আসবো, 35-এ আসবো। কারণ আমার হর কত আমরা করে রেখেছি, 35 করে রেখেছি। ওকে, তাইলে 5-এর ঘর নামাতা বলে, দেখো 5 7 35, আর একে যদি 7 দিই তাহলে লবকে আমাকে 7 দিতে হবে। তাহলে দেখো এটা 5 7 35 চলে আসলো, এটা 7 এটা প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কত ছিল আমার, 2/7, তাই এটাকেও করে নিই, 2/7। এটাকেও 35 করতে হবে, তাহলে 2/7 তো প্রথমে ছিল, তাহলে 7কে কত গুণ করলে 35 পাবো, 7-এর ঘর নামাতা, 5 7 35, একে 5 দিয়ে গুণ করেছে মানে একেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হলো 5 7 35 আর 5 2 10। তাহলে এটা কি প্রথম ক্ষেত্রে ছিল, এটা দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে এখানে শুধু আমি লিখতে পারি যে প্রথমটা, আচ্ছা এখানে আর কিছু লিখবো না, থাক। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে কত, দেখো দুটোরই হর কিন্তু 35, আর এটা কত 7, লবটা এখানে 7, এখানে কত 10। তাহলে আমরা কি বুঝতে পারছি যে প্রথম গ্লাসে চিনির পরিমাণ বেশি না দ্বিতীয় গ্লাসে চিনির পরিমাণ বেশি। তা আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় গ্লাসে চিনির পরিমাণটা কি বেশি, কারণ 10-এর। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি যে এটা প্রথম ক্লাস। ওকে, তাহলে আরও ভালো হবে, প্রথম ক্লাস, আর এটা হচ্ছে আমার দ্বিতীয় ক্লাস।
আরও ভালোভাবে লেখা যায় দ্বিতীয় গ্লাস। ওকে, তাহলে দ্বিতীয় গ্লাসের চিনিটা বেশি মিষ্টি কেন? এর লবটা হচ্ছে 10 আর এর লবটা হচ্ছে 7, কেন হরটা যেহেতু সমান আসে। তাহলে আমরা উত্তর লিখব যে এখানে কি বলেছে আমাদের, শরবত খাওয়ার আগেই কোন গ্লাসের শরবত বেশি, তাহলে আমরা লিখব দ্বিতীয় গ্লাসের শরবত বেশি। দ্বিতীয় গ্লাসের শরবত মিষ্টি বেশি। ওকে, মিষ্টি বেশি, মিষ্টি, ওকে বেশি। তাহলে কোনটা মিষ্টি বেশি বলেছে, সেটা হচ্ছে দ্বিতীয় গ্লাসে। এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? হরটাকে তোমরা সমান করবে, তারপর উত্তরটা তোমরা তোমাদের মতো করে সাজিয়ে লিখতে পারো। ঠিক আছে, এর চেয়ে তো বেটার সুন্দরভাবে সাজিয়ে লেখানো যায়, কিন্তু মেন যেটা অঙ্ক সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো এফ নাম্বারটা কি বলেছে, বলছে স্কুলের গেটে 7/5 অংশ রং করা হয়ে গেছে, কত অংশ রং করতে এখনও বাকি আছে হিসাব করি। তাহলে স্কুলের একটা গেট আছে, সেখানে 7/5 অংশ, ধরুন স্কুলের গেটটা যদি আমি ঠিক এরকমভাবে একটু আমরা কল্পনা করি। ওকে, যে এটা ধরুন স্কুলের গেট, এই স্কুলের গেটের ধরে নাও এইটুকু অংশ, যেটা কত বলেছে, কত অংশ রং করা হয়েছে, 7/5 7/5 অংশ রং করা হয়েছে, মানে এটা রং হয়ে গেছে। তাহলে আমরা প্রথমে লিখব যে রং করা হয়েছে, স্কুলের গেট লিখতে পারো যে স্কুলের গেটে রং করা হয়েছে, স্কুলের গেট লেখাটা পুরো তোমাদের উপরে, তোমরা যেমনভাবে লিখবে। স্কুলের গেট রং করা হয়েছে সমান সমান সেটা কত, 7/5 অংশ। ভগ্নাংশকে সবসময় অংশ করে লিখব। ওকে, এত অংশ, কত অংশ রং করতে এখনও বাকি আছে, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমাদের এই টোটালটা জানি না যে কতটা পরিমাণ রং করতে হবে, তাই তো? এটা তো আমি জানি না। এই যে এতটা জানি না, সেটাকে আমি টোটালটাকে এক অংশ ধরে নিই, টোটালটাকে আমি এক অংশ ধরে নিই। তাহলে আমরা লিখব যে মোট অংশ মোট অংশ সমান সমান 1 ধরলাম। মোট অংশ যদি 1 ধরি, তাহলে আমি লিখব যে কি লিখব, যে কত অংশ রং করতে বাকি আছে। তাহলে আমরা লিখব যে এখনও বাকি আছে রং করতে, এখনও বাকি আছে। লেখাটা পুরো তোমাদের উপরে, তোমরা যেমনভাবে সাজিয়ে লিখতে পারো। এখনও বাকি আছে, এখনও বাকি রং করতে আছে, এভাবে লিখছি আমি, রং করতে আছে, বা এভাবে লিখতে পারো এখন রং করতে বাকি আছে, অনেকভাবে লেখা যায়। ওকে, তুমি তোমাদের মতো করে লিখবে। তো টোটাল রং, আমি টোটাল গেটটা 1 অংশ ধরলাম, সেখান থেকে আমার হয়েছে কত, 5/7 অংশ। তাহলে সেটা কি করবো, এটা হয়ে গেছে, তার মানে হয়ে গেছে মানে সেটা আমরা বিয়োগ করে দেব। 1 থেকে, টোটাল অংশ তো 1 ধরেছি, 1 থেকে বিয়োগ করে দেব এত অংশ। এবার এটাকে যদি আমরা একটু সরল করে নিই, এর নিচে কিছু মানে 1 নেব, 1 আর 7। দেখো 1,7, এটা যদি লসাগু করি কিন্তু 7ই হবে। কেন? কারণ এটাকে 7 দিয়েই যাবে, 1 তো যাচ্ছে না, থাক, 7কে 7, তাহলে লসাগু কত আসলো আমার 7। এবার 1 দিয়ে 7-এর ঘর যদি নামাতে পারি, 1-কে 1, 2-কে 2, 3-কে 3, 4-কে 4, 5-কে 5, 6-কে 6, 7-কে 7, কত আসলো আমার 7। এই 7 কার সাথে গুণ হবে, 1-এর সাথে, মানে 1 গুণন 7 আমরা জানি, বিয়োগ 7 দিয়ে 7-এর ঘর যদি নামাতে পারি, 7-কে 7, দেখো আমি 1 পেলাম, তাহলে 5-এর সাথে কত গুণ হবে, এখানে 1 হবে। তাইলে এখানে 7-কে 7 হলো, এখানে 5-কে 5 হলো, নিচে 7, এটা কিন্তু অংশই থাকলো, এটা এককটা অংশ। 7 থেকে 5 বিয়োগ করলে 2, 2-এর 7 অংশ। এটা এখনও রং করতে বাকি আছে। ওকে, এটা কিন্তু আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই?
বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো যেখানে আমরা জানবোই না এরকম অঙ্ক ধরে নেওয়া করতে হবে। এটা জানালাও দিতে পারে, দরজা দিতে পারে। তো আমরা টোটালটাকে এক ধরবো, মনে রাখবে মোট অংশ সবসময় এক ধরবে। আর যদি রং করেছে কিছুটা তাহলে সেটা সবসময় বিয়োগ করবে, আর বিয়োগ করার পরে তোমাদের একটু সরলটা জানতে হবে কী করে সরলটা করতে হয়, তাহলে অঙ্কগুলো হয়ে যাবে প্রত্যেকটাই। ওকে, চলো এর পরেরটা দেখে নিই আমরা। এর পরের অঙ্কটা দেখো, জি নাম্বারটা কি বলেছে। বলছে আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম, আর আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখনও আমার কাছে আছে, মানে অংশে বের করতে, মানে ভগ্নাংশে বের করতে বলছে। তাহলে আমার কাছে ছিল 20 টাকা, তার মধ্যে আমি 5 টাকা খরচ করেছি। তাহলে আমরা এটা কিভাবে লিখব? আমরা এটা লিখব যে ওকে, তাহলে আমার কাছে আছে 20 টাকা, আর আমি 5 টাকা খরচ করলাম, তাই তো? এটা ভগ্নাংশ দেখাতে হবে। তাহলে 20 টাকার মধ্যে 5 টাকা খরচ করেছি, তাহলে আমি লিখব আমি খরচ করলাম। আমি খরচ করলাম, আমার কাছে ছিল কত? 20 টাকা, টোটাল ছিল 20 টাকা, তার জন্য এটা নিচে বসাবো। আর তার মধ্যে খরচ করেছি 5 টাকা। ওকে, যেমন রঙের ক্ষেত্রে আমরা কি করতাম, রঙের ক্ষেত্রে আমরা এই টোটালটা নিতাম, তার মধ্যে এই অংশটা রং করেছি, টোটাল ধরে নাও 20 যদি থাকতো, 20টা ঘর থাকতো, তাহলে 20টা নিচে বসাতাম, তার মধ্যে একটা রং বক্সে আমরা রং করি। তাহলে এভাবেই আমরা এটাও করব, যে টোটাল টাকা হচ্ছে 20 টাকা, তার মধ্যে আমি 5 টাকা খরচ করেছি। তাহলে এটাকে যদি কাটাকাটি করি, দেখো এটা অংশ আগে লিখে নিই, যেহেতু অংশে বের করতে হবে। তাহলে এখানে আমি পরবর্তীতে যদি কাটাকাটি করি, দেখো 5-এর ঘর নামাতে পড়ে 5 × 5, আর এটা কত? 4×5 = 20। তাহলে 1/4 অংশ। তাহলে আমি খরচ করলাম কত? তাহলে আমি 5 টাকা খরচ করলাম, তাহলে আমি আমার টাকার কত অংশ খরচ করলাম, সেটা হচ্ছে 1/4 অংশ। তাহলে এটা একটা উত্তর বেরিয়ে গেল যে আমি আমার টাকার 1/4 অংশ খরচ করলাম। তাহলে এখানে আমি লিখব যে আমি আমার টাকার 1/4 অংশ, যেহেতু অংশে বের করতে বলেছে, 1/4 অংশ খরচ করলাম। এটাই বলেছে যে খরচ করলাম, 1/4 অংশ খরচ করলাম। ওকে, এটা কিন্তু একটা আমার উত্তর বেরিয়ে গেল। আর কি বলেছে দেখো, যে ও কত অংশ এখনো আমার কাছে আছে হিসাব করি। তাহলে টোটাল আমরা এই ক্ষেত্রে কি করব, টোটালটাকে আমরা এক ধরবো, মানে এক অংশ। তাহলে মোট সমান সমান এক অংশ। এই ধরনের অংশের ক্ষেত্রে তোমাকে মোট এক ধরতে হবে। এবার তাহলে আমি লিখব যে আমার কাছে থাকলো, আমার কাছে থাকলো সমান সমান এই এক অংশ থেকে আমি যেটা খরচ করেছি সেটা কত? 1/4 অংশ খরচ করলাম, সেটা বিয়োগ করে দেব। টোটাল যদি এক অংশ নিই, সেখান থেকে 1/4 অংশ খরচ করেছি, তার মানে এটাকে লসাগু করলে কী হবে? 1 আর 4 লসাগু করলে 4ই পাবো। কেন কি 1,4, এটা যদি আমরা লসাগু করি তাহলে 4 দিয়ে যাবে, কেন কি একসাথে যাচ্ছে না দুইজনকে, তাহলে 1 থাকলো আর 4 তাহলে দেখো আমার লসাগু কত থাকলো? 4। 1-এর ঘর নামতা পড়ে 4-এ আসে, তাহলে 1 × 1 2 × 2 3 × 3 4 এই 4টা কার সাথে গুণ হয়? ডাইরেক্ট 1-এর সাথে, তাহলে 4 আর 4-এ ঘর নামতে যদি পড়ি তাহলে 4 1 পাবো। এই একটা 1-এর সাথে গুণ করলে 1 এটা অনেক সময় দেখিয়ে দিচ্ছি আমি, মানে কি হরের সাথে হর ভাগ করবে, ভাগ করে যে অ্যান্সার হবে সেটা লবের সাথে গুণ হয়। হরের সাথে হরকে ভাগ করো, ভাগ করে যে অ্যান্সার হবে সেটা লবের সাথে গুণ। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3, এটা হচ্ছে 4। এত অংশ আমার কাছে পড়ে থাকলো। তাহলে এটা একটা উত্তর বেরিয়ে গেল। তাহলে এখানে তোমরা লিখতে পারো যে আমার কাছে এখনও আমার কাছে 3/4 অংশ টাকা আছে। তাই এখানে লিখবো যে আমার কাছে, এখানে লিখে দিয়েছে আর লিখছি না, আমার কাছে থাকলো 3/4 অংশ। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো এর পরেরটা দেখে নিই আমরা।
তার সাথে 2 এর এফ নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, 2 এর এফটা আমার এরকম ছিল, সেখান থেকে আমরা 2 এর 7 এত অংশ পেয়েছি। ওকে, এখন এটা উত্তর কী হবে, যে এখনও রং করতে বাকি আছে 2 এর 7, এগুলো তোমরা লিখে নেবে। চলো নেক্সট, এর পরেরটা দেখো, এইচ নাম্বার কি বলেছে, রাজিয়ার কাছে 36টি কুল আছে, মোট কুল হচ্ছে 36টি, সে তার মোট কুলের, মোট কুল বলতে এখানে কত, মোট বলতে এখানে 36টি কুলের কথা বলেছে, যে মোট তার 36টি কুলের 2/3 অংশ আমাকে দেবে, রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে হিসাব করে। খুবই সুন্দর অঙ্ক। তাহলে আমরা লিখব যে রাজিয়ার কাছে মোট কুল আছে 36টি, রাজিয়ার কাছে মোট কুল আছে মোট কুল আছে সমান সমান 36টি, তাই তো। সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে, তাহলে মোট কুলের 2/3 অংশ, তাহলে মোট কুলের 2/3 অংশ, 2/3 অংশ আমাকে দেবে, তারপরে কি বলেছে, রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে, তাহলে এটা লিখবো যে সুতরাং রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে, তাহলে লিখবো রাজিয়া মোট কুলের 2/3 অংশ মানে কি বোঝায়, আগে এটা লিখি, যে সুতরাং মোট বলতে এখানে কত, এই 36টি কুলের কথা বলেছে, তাহলে এভাবে আমরা লিখতে পারি যে 36টি, মোটের জায়গায় আমি 36টি কুলের 2/3 অংশ, আগে ভেঙে দিই, এটা মানে কি দেখো, যে মোটের জায়গায় আমি কত বসাতে পারি, 36টি, কুলের 2/3 অংশ মানে কি বোঝায়, যে 36 গুণ, এখানে গুণ দেবে 2/3 অংশ বোঝায়, এত টি বোঝায়। ওকে, এটা এককটা টি হয়ে যাবে, যে 36টি কুলের 2/3 অংশ বলতে 36 গুণ 2/3 অংশ থাকলে গুণ হবে, আর এককটা হয়ে যাবে টি। তাহলে কত হচ্ছে দেখো, 3-এর ঘর নামাতে পড়ে 3 অক্ষ 3 কাটতে পারি, 3 দুগুণে 6 কাটতে পারি, তাহলে আমার কাছে থাকলো 12 গুণন 2টি, তাহলে 12 দুগুণে কত, 12 দুগুণে 24টি, এটাই উত্তর আমাদের, 24টি কুল। ওকে, তাহলে এখানে আমরা উত্তরটা লিখব যে রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে, তাহলে রাজিয়া আমাকে দেবে 36টি কুল। মোট 36টি কুল। ওকে, মানে সব কটা কুল আমাকেই দিচ্ছে, না 36টা না, সরি 24টি, সেই বলছি, রাজিয়া আমাকে দিচ্ছে মোট 24টি কুল। বুঝতে পেরেছো নিশ্চয়ই, রাজিয়ার কাছে ছিল টোটাল 36টি কুল, সেই 36টি কুলের 2/3 অংশ আমাকে দিচ্ছে, তার মানে 36 গুণন 2/3, এবার 3 দিয়ে কাটাকাটি করো, 3 12 36, 12 দুগুণে 24টি কুল রাজিয়া আমাকে দিচ্ছে। ওকে, খুবই সুন্দর অঙ্ক, বোঝাতে পেরেছি নিশ্চয়ই। এরপরে অঙ্কটা দেখো, 3 নাম্বারটা কি বলেছে, বলছে ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখায়, এই যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ছবির সাহায্যে দেখা যাবে, যেমন 3-এর এটা যদি দেখিয়ে দিই তোমাদের, 3-এর এ 1-এর 5 দেওয়া আছে, 3-এর এ অঙ্কটা দেওয়া আছে 5 ভাগের 1 ভাগ, এটাই বোঝায়, দেখো 5 ভাগের 1 ভাগ। তাহলে কি করব, এটা যদি ছবির মাধ্যমে আমাকে দেখাতে হবে, তাহলে প্রথমে একটা ছবি নিই, পিকচারটা ধরানো এরকম অনেকটা, এটাকে 5 ভাগে ভাগ করি, তাহলে 1 2 3, দেখো 1 2 3, 1 2 3 4 5, এই 5 ভাগের আমরা কি করব, 1 ভাগে যদি রং দিই তাহলে হয়ে গেল আমার, তাহলে এই ভাগটাতে আমি রং দিয়ে দিচ্ছি। ওকে, বা আমি পেন দিয়ে ওটা দাগ দাগ দিয়ে দিতে পারি, তো একটা রং করে দিলাম, এরপর একটা রং করবো না, আমরা জাস্ট এমনি দাগ দিয়ে দেখাবো তোমাদের। তো এটা হয়ে গেল উত্তর, কিন্তু যে 5 ভাগের 1 ভাগ, এই যে টোটাল 1 2 3 4 5 ভাগ, তার মধ্যে 1 ভাগে আমি রং দিয়েছি, তাহলে এটাই, এই ছবিটাই হচ্ছে আমাদের উত্তর।
শুধু ছবিটা আমাদের দেখাতে বলেছে। তাহলে একই রকমভাবে আমরা নাম্বারিং কীভাবে করবি, 3-এর বি। 3-এর বি কত বলেছে দেখো, 3-এর 8, তার মানে কি বোঝায় 8 ভাগের 3 ভাগ। ওকে, তাহলে আমরা এভাবে লিখব। এখানে তোমরা এইভাবে লিখতে পারো, আর একটু যদি ক্লিয়ারিটি দেখাও, যেটা মেন অঙ্ক, তাহলে এখানে লিখব এখানে যে 1-এর মানে 5 ভাগের 1 ভাগ সমান সমান অংশ দিতে পারো, এত অংশ। ওকে, কেন ভগ্নাংশকে আমরা সবসময় অংশ দিয়ে লিখি, তাহলে এটা অঙ্ক, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 3-এর মানে 8 ভাগের 3 ভাগ অংশ, এককটা দিয়ে দিলাম, অংশ সমান সমান, এবার এটাকে আমি ছবির মাধ্যমে দেখাতে পারি। ঠিক আছে, এভাবেও করা যায়। তাহলে যে কোনো একটা ছবি তোমরা এঁকে দিবে, এটাকে টোটাল 8 ভাগ করব। তাহলে মাঝামাঝি একটা যদি দাগ দিই আর এভাবে যদি দাগ দিই, তাহলে কটা করে হচ্ছে দেখো, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। দেখো 1 2 3 4 5 6 7, এর মধ্যে 3টা ঘরে আমি যদি রং দিই, কেন 8 ভাগের 3 ভাগ বলেছে, তাহলে 8 ভাগের 3 ভাগে আমি রং দেব। তাহলে আমি রং দিচ্ছি না, আমি এই পেনটার সাহায্যে এইভাবে দেখিয়ে দিচ্ছি। এটা একটা ঘরে ধরানো রং দিয়ে দিলাম, এটা ঘরে একটা রং দিয়ে দিই, দুটো ঘর হলো, আমাকে 3টা ঘরে দিতে হবে মোট। এই হয়ে গেল আমার 3টা ঘর। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8 ঘরের মধ্যে আমি 3 ঘরে কি দিলাম, রং দিলাম। এটা হয়ে গেল আমাদের উত্তর। বুঝতে পেরেছো? শুধু তোমাদেরকে ছবি দেখিয়ে দেখাতে হবে, মানে ছবি এঁকে দেখাতে হবে। তারপরটা যেমন দেখা আছে যে 5 ভাগের 14 ভাগ, তাহলে এটা অপশানে দিব 3-এর সি। ওকে, সেটা কত ছিল, নিচে ছিল 5, উপরে ছিল 14, এটা মেন অঙ্ক। তাহলে এটাকে আমরা সেমভাবে কি করব, দেখো এটা যেহেতু আমার কি উপরে লবটা বড় আর হরটা ছোট, আর এই ক্ষেত্রে দেখো লবটা ছোট হরটা বড়, লব ছোট হর বড়। যদি কখনো লব বড় থাকে আর হর ছোট থাকে, এটাকে আমরা কিভাবে করব, এটাকে আমরা এই 5 দ্বারা 14কে ভাগ করে দেব। কি বললাম, 5 দিয়ে মানে লবটাকে আমি যেহেতু বড়, তাহলে সেটাকে ছোট করার জন্য 5 দিয়ে ভাগ করব। তাহলে 4 5 করে বেশি হচ্ছে, 3 5 15 দিতে পারবো না, তাহলে আমি 5 2 10 দিতে পারবো না, ছোট সংখ্যা দিতে পারবো। আমরা তো ভাগ জানি কীভাবে করে, 4 নামবে, তাই তো? আর তো যাচ্ছে না, তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো, যে সুতরাং এটাকে লেখা যায় যে 14 মানে 5 ভাগের 14 ভাগকে আমরা লিখতে পারি 2 পূর্ণ, এই যে ভাগশেষটা কোথায় চলে যায়, উপরে, আর ভাজকটা আমার এখানে আছে, মানে 2 পূর্ণ 5 ভাগের 4 ভাগ। আরেকবার বলছি, এই যে ভাগশেষটা থাকলো এটা কোথায় লিখবো, এই যে এখানে একটা দাগ দেব, এখানে আমি 4 লিখবো আর এখানে আমি 5 লিখবো। ঠিক আছে, আমি একবারে এখানে লিখেছি। এবার দেখো এটাকে আমরা কি করব, এবার যদি আমরা একটা এর ছবি দেখাই, যে এভাবে ছবিটা যদি দেখাই, এখানে দেখো এখানে 2 আছে সামনে, তো দুটো আমি প্রথমে খালি ঘর রেখে দিলাম, তারপরে 5 ভাগের 4 ভাগ, তাহলে পরে আরেকটা বক্স নেব, ধরে নাও এটাকে আমরা 5 ভাগে ভাগ করব। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, আর এখানে গোটা দুটো, সামনে যেহেতু 2 আছে এটা পূর্ণ সংখ্যা, তাহলে 1 2 মানে গোটা গোটা দুটো বক্স রাখলাম, আর এখানে 5 টুকরো করলাম, এই বক্সটাকে 5 টুকরো করলাম, 5 টুকরো করে তার 4 ভাগে আমি কি দেব, রং দেব। তাহলে 4টা ঘরে যদি আমরা রং দিই, এই ধরনের 4টা ঘরে রং দিলাম, এটা একটা, দুটা, তিনটা, 4টা, এই 4টা ঘরে আমি রং দিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে লব যদি বড় থাকে তাহলে সেটাকে আমরা ভাগ করব, ভাগ করে একটা মিশ্র ভগ্নাংশ নিয়ে আসবো, এটাকে মিশ্র ভগ্নাংশ বলে, এটা আমরা পরে শিখব। তার মধ্যে দুটো হচ্ছে আমার গোটা, এটাকে কোনো টুকরো করব না, কিন্তু এই 5 এটাকে আমি টুকরো করব, সমান 5টা ভাগে ভাগ করব, ভাগ করে 4 ভাগে আমি কি করব, রং দেব। ক্লিয়ার? এবার দেখো পরে আরেকটা আছে ডি নাম্বার, 3-এর ডি কত আছে, 2 পূর্ণ 7-এর 3, 2 পূর্ণ 7-এর 3 ভাগ। এটাকে আমরা কি করব, এটাকে যেহেতু আমার দেওয়াই আছে, ওকে, তাহলে এটাকে আমরা সেমভাবে করব, এর আগে ছবিটা যেভাবে করেছো। তাহলে প্রথমে দুটো সেটা বল নিয়েও দেখাতে পারো, তো চলো আমি এই ছবিটা নিয়েই দেখাচ্ছি। দুটো আমার গোটা গোটা ঘর রাখলাম,
এখানে কোনো কিছু আমি কাটাকাটি করব না, কিন্তু এখানে এখানে একটা বড় ঘর নিব, এই ঘরটাকে আমি সমান কয় ভাগে ভাগ করব, সমান 7 ভাগে ভাগ করব। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এটা বড় দেখাচ্ছে, কোনো অসুবিধা নেই। আমি তো আর মেপে মেপে করছি না। এই 7 ভাগের মধ্যে 3 ভাগে আমাকে রং দিতে হবে, তাহলে 3টা ঘরে আমি রং দিয়ে দিই। হয়ে গেল আমার উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই। ই দাগেরটা দেখো, 3-এর ই, এটা কি বলেছে, 5 ভাগের 8 ভাগ। তাহলে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে লবটা বড়। তো লব যদি বড় থাকে তাহলে লবটাকে আমি কি করব, ছোট করার জন্য আমাকে 5 দ্বারা ভাগ করতে হবে 8কে। 5 × 5, 5 × 10 তো বসাতে পারবো না, 8-এর নিচে বড় সংখ্যা, তাহলে 5 × 5 বসাতে পারবো। 8 থেকে 5 বিয়োগ করলে কত, 3। তাহলে আমি কি লিখতে পারি যে 5 ভাগের 8 ভাগকে আমি লিখতে পারি যে 5 আর 1 উপরে থাকবে, আর ভাগশেষটা কোথায় চলে আসবে, নিচে। তাই তো না, ভুল করলাম? হ্যাঁ, ভুল করলাম। আমরা এটাকে কিভাবে লিখবো, আরেকবার লিখছি যে 8/5 সমান সমান, আচ্ছা এখানে করে দিচ্ছি, এই 5, এই 3টা নিচে আসবে, আর 5 চলে না, 3 উপরে যাবে, সরি, আর 5 নিচে নামবে, তাই তো। তাহলে এখানে আমার 1 থাকলো, আর ভাজক চলে আসবে নিচে, 3 চলে যাবে উপরে। এটা রাইট। তাহলে সেমভাবে এটা আমরা যদি একটা গোল বল নিয়ে দেখি, যে একটা গোটা বল, আর ধরো না আরেকটা বড় বল আছে, এরকম বলটা দিলাম, সেটাকে যে আমরা যদি 3 ভাগে ভাগ করি, ওকে, যদিও বল হলো না, এটাকে আমি 3 ভাগে ভাগ করব। তাইলে ধরে নাও এটা কত ভাগে হলো, 2 ভাগে হলো, তাই তো। 2 ভাগ হলো, তো এটাকে আমি 3 ভাগ কি করে করি, 1 2 3, 1 2 3, 3 ভাগ হচ্ছে, দেখি এই টোটাল 1টা 2টা 3টা, হ্যাঁ 3 ভাগ হয়ে গেল, তাই তো। এই 5 ভাগের মধ্যে না, 5 ভাগ করতে হবে, সরি। তাহলে 1 2 3, এবার কত হলো দেখি, 1 2 3 4, তাই তো। আর একটা টেনে দিলে তো বেশি হয়ে যাচ্ছে, দেখো 1 2 3 4, এটা টেনে দিলে কটা হচ্ছে, 1 2 3 4 5, আচ্ছা 5টাই হচ্ছে। আরেকবার গণি, 1 2 3 4 5, ওকে 5 ভাগে ভাগ করে দিয়েছি। 5 ভাগের মধ্যে আমাকে 3 ভাগে কি করতে হবে, 3 ভাগে রং দিতে হবে। তাহলে এভাবেও তোমরা বৃত্ত আকারে করে দিতে পারো, যদিও এটা পুরোপুরি বৃত্ত হলো না, তোমরা একটু গোল করবে, 3টা অংশে আমরা রং দেব। তাহলে 2টো অংশ পড়ে থাকলো, তার মানে একটা গোটা বল, আর 5 ভাগের 5 টুকরো করলাম একটা বলকে, সেখানে আমি 3টা অংশে কী দিলাম, রং দিলাম। এটাও উত্তর, এটাও বলতে পারি আমরা, এভাবেও করতে পারি। নেক্সট, পরে কি বলেছে, এফ নাম্বারটা 7 ভাগের 11 ভাগ। তাহলে এটা তোমরা বলো, এফ এটা কি করব, 7 ভাগের 11 ভাগ, তার মানে লব দেখতে পাচ্ছি বড় আছে, তাহলে 7 দিয়ে আমাকে 11কে ভাগ করতে হবে। এভাবেও ভাগ করতে পারো, 7কে 7, 7 × 14 তো বসাতে পারবো না, 7 8 9 10 11, 7-এর পর 8 9 10 11, কত, 4। এখানেই বেশি বেটার হয়, এই ভাগটাতে 4টা চলে যাবে উপরে, এই 7টা আসবে নিচে। ওকে, তাহলে এটার ক্ষেত্রে আমি যদি ছবি দেখাই, তাহলে কী করে দেখাবো, তোমরা গোল করে দেখাতে পারো, নতুবা বৃত্ত আকারে দেখাবো। চলো গোল করে তো দেখিয়েছি, লম্বা করে দেখিয়েছি, চলো আমি বৃত্ত করেই দেখাচ্ছি। একটা গোটা বৃত্ত নিব, আর একটা বৃত্তকে আমরা বড় বৃত্তকে কি করব, 7 ভাগে ভাঙবো। এটা 2 ভাগ হলো, 4 ভাগ হলো, 6 ভাগ হলো, দেখি ক ভাগ হলো, 1 2 3 4 5 6, এখানে একটা টেনে দিলে কটা হয় দেখি, 1 2 3 4 5 6, 7 ভাগ হয়ে গেছে, তাই তো। তার মধ্যে 4টা অংশে আমাকে কী দিতে হবে, রং দিতে হবে, যে কোনো 4টা। তাহলে এটা এইদিকে দিয়ে দিই, এটাতে দিলাম, এটাতে রং দিলাম, এটাতে দিলাম, 3টা হলো, এই 4টা, তাহলে পড়ে থাকলো কটা, 7টার মধ্যে 3টা, 1 2 3। ওকে, এটা একটা ছবির মাধ্যমে আমরা উত্তর বলতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়ই। উপরে লব থাকলে সেটাকে ভাগ করবে, হর দিয়ে লবকে ভাগ করবে, ঠিক আছে, ভাগ করে এই মিশ্র ভগ্নাংশ আকারে দেখাবো। ভাগশেষটা উপরে লিখবো, আর ভাজকটা নিচে লিখবো। বুঝতে পেরেছো নিশ্চয়ই।
তোমরা সুন্দরভাবে এভাবে ছবি আকারেও রং করেও দেখাতে পারো। 4 অঙ্কগুলো দেখো কি বলেছে, যে প্রকৃত ভগ্নাংশের জন্য গোল করে নিতে বলেছে বৃত্তর মতো, অপ্রকৃত ভগ্নাংশকে একটা চারকোনা বর্গক্ষেত্রের মতো করতে বলেছে, আর মিশ্র ভগ্নাংশগুলোকে একটা ত্রিভুজের মধ্যে বসাই বলেছে। তাহলে কোনগুলো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ? দেখো সর্বপ্রথম প্রকৃত ভগ্নাংশ যদি দেখি, যে প্রকৃত ভগ্নাংশ কোনগুলোকে বলবো, যেগুলোতে লবটা হয়ে গেছে ছোট আর হর বড়, সেগুলোকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। তাহলে এর মধ্যে এই ছকের মধ্যে কোথায় দেখতে পাচ্ছি 1/5, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা প্রথমে লিখব প্রকৃত ভগ্নাংশগুলো আগে খুঁজব, প্রকৃত ভগ্নাংশ। ওকে, প্রকৃত ভগ্নাংশ আন্ডারলাইন করলাম। তাহলে প্রকৃত ভগ্নাংশগুলোকে আগে খুঁজে নিই। তো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে সেটা যদি আমি বলি, যে যেখানে লব, বা এটা আমি জাস্ট এমনি লিখে দিচ্ছি, লব ছোট হবে হর বড় হবে। আমি আমার মতো করে লিখছি, লব ছোট হবে এবং হর বড় হবে। ওকে, সেটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। লব হর কোনটাকে বলে, উপরেরটাকে বলে লব আর নিচেরটাকে বলে হর। এটা মনে রাখবে, উপরেরটা লব নিচেরটা হর। তাহলে এভাবে খুঁজি, যেখানে লবটা ছোট হরটা বড়। তাহলে দেখো প্রথমে দেখতে পাচ্ছি 1/5, তাহলে এখানে আমি গোল করে, মানে 1/5কে আমরা গোল করে বলতে পারি এটা হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ। কেন প্রকৃত ভগ্নাংশ আমাকে গোল দ্বারা বোঝাতে হবে। 2/7 দেখো লব ছোট হর কি বড়, তাহলে এটাও হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ। তাহলে 2 মানে 7/2 এটাও কিন্তু আবার প্রকৃত ভগ্নাংশের মধ্যেই পড়ছে। আর কে আছে দেখো 3/8, হ্যাঁ এটাও প্রকৃত, কেন উপরে ছোট, 3 ছোট আর 8 বড়, মানে হর সবসময় কী হতে হবে, বড় হতে হবে। তারপরটা তো নাই, তারপরটা কি দেখি, তারপরটা অন্যরকম আছে, এটা আমি পরে বলছি এটা কি। 15/13, তাহলে দেখো উপরে লব বড় হয়ে গেল হর ছোট হয়ে গেল, তাহলে এটা না, এটা হবে আমার প্রকৃত ভগ্নাংশের মধ্যে 6/13, 6 নিচে গোল চিহ্ন দিই। আর কে আছে এখানে দেখো, এটা তো হবে না, 29-এর নিচে 19, 29 বড় হর ছোট, এটা হবে না, এটা হবে 1-এর নিচে 9, মানে হরটা সবসময় নিচেরটা সবসময় বড় হতে হবে। এইগুলো কি বলে, প্রকৃত ভগ্নাংশ। আর কি আছে, এটা তো মিশ্র, 2/5, হ্যাঁ এটা হবে, 5-9 এটাও হবে, কেন উপরে ছোট নিচে বড়, তাহলে 2/5, আর একটা ছিল আমার 5-9। আর কে আছে দেখি, এটা ছোট আছে, হবে না, এটা হবে না, এটা হবে, লব ছোট 4-এর নিচে 17, এটাকে গোল চিহ্ন দেব। এটা মিশ্র, 11-র নিচে 12, এটা হবে, কেন 11 হচ্ছে আমার ছোট, 12 হচ্ছে আমার বড়, নিচে বড় থাকতে হবে মোট কথা। 3-এর নিচে 7, হ্যাঁ এটাও হবে, 3-এর নিচে 7, এটা চলে গেল আমার প্রকৃত ভগ্নাংশের সব উত্তর এগুলো। ওকে, বুঝতে পেরেছ? এবার চলো আমরা অপ্রকৃত ভগ্নাংশ খুঁজি। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ আগে হিডিং করি, যে অপ্রকৃত ভগ্নাংশ। আগে জেনে নিই যে অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো। যে ভগ্নাংশে, এভাবে লেখা যায়, যে ভগ্নাংশে হর না লব, আগে লব আসে তাই তো, লব বড় যেটা উল্টো, এবং হর মানে নিচেরটার কথা বলেছে, হর ছোট। যেমন যেমন যে লব বড় আর হর হচ্ছে ছোট, তাই তো। তাহলে একটা উদাহরণ যদি দিই, যে যেমন লিখেছি, যেহেতু যেমন 17-র নিচে 3, এটা কি একটা অপ্রকৃত ভগ্নাংশ, মানে উপরে লব বড় হতে হবে, হর ছোট হতে হবে। এর জন্য আমাকে কি সাইন নিতে হবে, একটা বর্গক্ষেত্র নিতে হবে। তাহলে এরকম কোথায় আছে দেখো, উপরে বড় নিচে ছোট, তাহলে এরকম আমরা প্রথমে দেখতে পাচ্ছি 15-র নিচে 13, তাহলে একটা সংখ্যা পেয়েছি 15 নিচে 13, কারণ নিচেরটা ছোট হতে হবে, এটাকে বর্গক্ষেত্র মাধ্যমে দেখাতে হবে। আর কি আছে দেখো, এটা আছে 29 বড় 19 ছোট, তাহলে 29
আর নিচে হচ্ছে 19। ওকে, এরপরে দেখো আরও খুঁজবো আমরা, এটা তো মিশ্র, এটা তো নিব না। 23-এর নিচে 17, একটু আগে না আমি 17 নিচে দেখিয়েছি, 23-এর নিচে 17, এটা হচ্ছে আমার অপ্রকৃত ভগ্নাংশ। আর কি আছে দেখি, আর তো দেখতে পাচ্ছি না, তাই তো, এই কয়েকটাই হচ্ছে আমার অপ্রকৃত ভগ্নাংশ। নিশ্চয়ই বুঝতে পারছো অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো, খুবই সহজ। এবার চলে আসলো আমার মিশ্র ভগ্নাংশ। তাহলে এরপরে হিডিং করে নিই মিশ্র ভগ্নাংশ। ওকে, এটা আর কখনোই ভুলবে না যদি ভালো মতো শুনে থাকো। মিশ্র ভগ্নাংশ কোনগুলো, এটার জন্য কোনো সংখ্যা লিখবো না, এটার জন্য একটা পূর্ণ সংখ্যা থাকতে হবে, মানে এরকম পূর্ণ সংখ্যা, তার সাথে একটা ভগ্নাংশ থাকবে, কিন্তু সেই ভগ্নাংশটাকে কি ভগ্নাংশ হতে হবে, প্রকৃত ভগ্নাংশ, মানে উপরে লব ছোট আর হর বড়, সেটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো এর জন্য আমি জাস্ট যেমন দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, যে যেমন এরকম থাকতে হবে, এর ফিগারটা এরকম থাকতে হবে যে 2 পূর্ণ 1/3 এরকম টাইপের। ওকে, যে 2 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, তার সাথে আছে 1/2, মানে উপরে লবটা হবে ছোট আর হরটা হবে বড়, মানে এটাকে বলে মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশের জন্য আমাকে ত্রিভুজ চিহ্নটা দিতে হবে। তার জন্য আগে মিশ্র দেখি কি আছে প্রথমে। এই যে দেখো 9 পূর্ণ 14 15, তাহলে এখানে দেখো আমার একটা পূর্ণ সংখ্যা আর লব ছোট হর বড়, তাহলে 9 পূর্ণ উপরে 14 নিচে 15, এটাকেই বলবো আমরা মিশ্র ভগ্নাংশ। যেহেতু ত্রিভুজ আকারে লিখতে বলেছে, জানি না পারবো কিনা ত্রিভুজ, চলো মোটামুটি ত্রিভুজ তো হলো না, তবে তোমরা বেটার করে লিখবে। আগে ত্রিভুজ চিহ্নটা দিই, তাই তো। আচ্ছা, তারপরে দেখি কি আছে এখানে, 1 পূর্ণ 22-এর 25, দেখো সবসময় 25টা বড়, 1 পূর্ণ 22-এর 25। ওকে, আরও খুঁজি, তার আগে ত্রিভুজ সাইনটা দিই। আর কি আছে এখানে, 11 নিচে 1-এর 19, এটাও হচ্ছে মিশ্র ভগ্নাংশ। দেখো 11 উপরে 1 নিচে 19। আর কি আছে দেখো, আর এখানে আছে 2 পূর্ণ 3-এর 4, দেখো সবসময় নিচেরটা বড় হতে হবে, ত্রিভুজ সাইন দিই 2 পূর্ণ 3-এর 4। আর কোনো আছে 2 পূর্ণ 3-এর 4 না, আরেকটা আছে 3 পূর্ণ 5-এর 11, 3 পূর্ণ 5-এর 11। ওকে, আর তো নিশ্চয়ই নেই, পুরোটা কমপ্লিট। বুঝতে পেরেছো নিশ্চয়ই মিশ্র ভগ্নাংশ কোনগুলো, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, যে প্রকৃত ভগ্নাংশ, এটা তো জাস্ট তোমাকে চিনতে হচ্ছে, মানে দেখে দেখে বুঝতে হচ্ছে, কিন্তু এরপরে অঙ্ক আছে যে তোমাকে প্রকৃত বলবে যে প্রকৃত ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে এসো, বা অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ নিয়ে এসো, বা প্রকৃত ভগ্নাংশকে তুমি মিশ্র ভগ্নাংশে নিয়ে এসো। ওকে, এভাবে কোশ্চেন থাকবে, তখন আমরা এগুলো সলভ করব। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকবে, এরপরে আমরা পার্ট নাম্বার 22-এ বাকি অঙ্কগুলো দেখব।